আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যে বিধানসভা নির্বাচনে প্রথম দফার জন্য মনোনয়ন প্রক্রিয়া শুরুর প্রথম দিনেই ৭৮টি মনোনয়ন জমা পড়েছে। এসআইআরের আওতায় বিবেচনাধীন থেকে নিষ্পত্তি হওয়া ভোটারদের পঞ্চম অতিরিক্ত তালিকা প্রকাশিত হয়েছে। বিধানসভা ভোটের আগে নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরেও একাধিক রদবদল করেছে। কলকাতার গার্ডেন ব্রিজ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড ৩টি অত্যাধুনিক যুদ্ধজাহাজ নৌবাহিনীকে হস্তান্তর করেছে। অনুকূল বায়ুপ্রবাহ ও জলীয় বাষ্পের কারণে আজ উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। রাজ্যে বিধানসভা নির্বাচনে প্রথম দফার জন্য মনোনয়ন প্রক্রিয়া শুরুর প্রথম দিনেই ৭৮টি মনোনয়ন জমা পড়েছে। নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী পূর্ব মেদিনীপুরের নন্দকুমার, মহিষাদল এবং নন্দীগ্রাম কেন্দ্রে ৩টি করে মনোনয়ন জমা পড়েছে। এছাড়াও পশ্চিম মেদিনীপুরের খড়গপুর কেন্দ্রেও জমা পড়েছে ৩টি মনোনয়ন। অন্যদিকে কোচবিহার জেলায় এখনও পর্যন্ত ৮টি মনোনয়ন জমা হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল নন্দীগ্রাম কেন্দ্র থেকে তাঁর মনোনয়ন দাখিল করেন। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, দলের নেতা দিলীপ ঘোষ প্রমুখ। উল্লেখ্য, গতকালই প্রথম দফায় ১৫২টি আসনে ভোট গ্রহণের জন্য বিজ্ঞপ্তি জারি হয়। ৬ এপ্রিল পর্যন্ত প্রার্থীপদ দাখিল করা যাবে। পরদিন জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন ৯ এপ্রিল। প্রথম দফায় আগামী ২৩ এপ্রিল ভোট নেওয়া হবে। সকাল ৭টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলবে সন্ধে ৬টা পর্যন্ত। এসআইআরের আওতায় বিবেচনাধীন থেকে নিষ্পত্তি হওয়া ভোটারদের পঞ্চম অতিরিক্ত তালিকা প্রকাশিত হয়েছে। গতকাল প্রকাশিত এই তালিকায় প্রায় ৩ লক্ষের নাম রয়েছে। এ পর্যন্ত সব মিলিয়ে প্রায় ৩৮ লক্ষ নাম তালিকাভুক্ত হল। নাম বাদ পড়া ভোটারদের জন্য বিচার বিভাগীয় ট্রাইব্যুনালে অনলাইনে আবেদনের প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে। বিধানসভা নির্বাচনের আগে পুলিশ প্রশাসনের সর্বস্তরে ব্যাপক রদবদলের পর নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরেও এক দফা রদবদল করেছে। সুব্রত পালকে উপ মুখ্য নির্বাচনী আধিকারিকের পদ থেকে সরিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সিনিয়র ডেপুটি সেক্রেটারি পদে পাঠানো হয়েছে। একই সঙ্গে সিইও দপ্তরের আরও ৩ শীর্ষ আধিকারিককে বদলি করা হয়েছে। নরেন্দ্রনাথ দত্তকে শ্রম দপ্তরের অতিরিক্ত সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে সুপ্রিয় দাসকে খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যান পালন দপ্তরের অতিরিক্ত সচিব করে পাঠানো হয়েছে। তারা দুজনেই সিইও দপ্তরের অতিরিক্ত সচিব পদে ছিলেন। যুগ্ম সচিব মিঠু সরকারকে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরে স্থানান্তর করা হয়েছে। এদিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অতিরিক্ত সচিব রাহুল নাথকে যুগ্ম সিইও করা হয়েছে। বিধানসভা নির্বাচনের সঙ্গে যুক্ত প্রত্যেক সরকারি ও বেসরকারি কর্মীকে বিনামূল্যে চিকিৎসার সুবিধা দেবে রাজ্য সরকার। স্বরাষ্ট্র দপ্তর থেকে গতকাল এই মর্মে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কর্তব্যরত অবস্থায় অসুস্থ বা দুর্ঘটনার কবলে পড়লে তারা ওই সুবিধা পাবেন। বেসরকারি হাসপাতালেও তারা চিকিৎসা করাতে পারবেন। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট নিরাপত্তা কর্মী অর্থাৎ রাজ্য পুলিশ, সশস্ত্র পুলিশ, হোমগার্ডরা এর আওতায় পড়বেন। কেন্দ্রীয় বাহিনী ও ভিন রাজ্য থেকে আসা পুলিশ কর্মীদেরও ওই সুবিধা দেওয়া হবে। রাজ্যে বিধানসভা নির্বাচনে দামামা বেজে ওঠার সঙ্গেই শুরু হয়েছে জোরদার প্রস্তুতি। পূর্ব বর্ধমান জেলাও তার ব্যতিক্রম নয়। ভোটের দিন যতই এগিয়ে আসছে, জেলায় বাড়ছে নির্বাচনী উত্তাপ। এক নজরে দেখে নেওয়া যাক এই জেলার ভোট চিত্র। বর্ধমান জেলা মূলত গ্রামীণ কৃষি প্রধান এলাকা নিয়ে গঠিত। কৃষি এবং কৃষিভিত্তিক শিল্পের উপর নির্ভর করে গড়ে উঠেছে এখানকার অর্থনীতি। অধিক ধান উৎপাদনের জন্য রাজ্যের শস্যগোলা হিসেবে পরিচিত এই জেলায় ভোট গ্রহণ হবে দ্বিতীয় দফায় অর্থাৎ 29 এপ্রিল। জেলায় মোট বিধানসভা আসন রয়েছে 16টি। এর মধ্যে জামালপুর, খণ্ডঘোষ, রায়না, আউসগ্রাম, গোলসি, বর্ধমান উত্তর, কানলা এই 7টি আসন তপশিলি জাতির জন্য সংরক্ষিত। কমিশন প্রকাশিত প্রথম দফার চূড়ান্ত তালিকা অনুযায়ী জেলায় ভোটার সংখ্যা 36,06,303। বিচারাধীন 3,53,608 জনের নাম। মোট বুথ রয়েছে 4,508টি। এর মধ্যে ঝুঁকিপূর্ণ বুথ 352টিকে চিহ্নিত করা হয়েছে। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার সাথে সাথেই ব্যাপক তৎপরতা শুরু হয়ে গেছে প্রশাসন এবং রাজনৈতিক দলগুলির মধ্যে। ইতিমধ্যে জেলায় এসে পৌঁছেছে 25 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী। প্রার্থী তালিকা ঘোষণার পরই প্রচারের ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। এখানে লড়াই হচ্ছে মূলত চতুর্মুখী, তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিআইএম এবং কংগ্রেসের মধ্যে। তৃণমূল কংগ্রেস, সিপিআইএম এবং কংগ্রেস সব আসনে প্রার্থী দিয়েছে। বিজেপি 15টি আসনে প্রার্থী দিয়েছে এখনো পর্যন্ত। দেওয়াল লিখন, ফ্লেক্স, ফেস্টুনের পাশাপাশি মিটিং, মিছিল, পথসভার মাধ্যমে যেমন প্রচার চলছে, পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে প্রচারে জোর দিয়েছে সব দলের প্রার্থীরাই। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও চলছে জোর কদমে প্রচার। ভোটারদের মন জয় করতে মরিয়া
সব দল, শাসক তৃণমূল কংগ্রেস রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পকে তুলে ধরে প্রচার চালাচ্ছে। অন্যদিকে বিরোধীরা তৃণমূল কংগ্রেসের অপশাসন, দুর্নীতি, রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যের বেহাল অবস্থা কথা তুলে ধরে প্রচার চালাচ্ছে। কৃষি এবং কৃষকদের দুর্দশার কথাও উঠে আসছে প্রচারে। ভোটের দিন যতই এগিয়ে আসছে ততই বাড়ছে নির্বাচনী উত্তাপ। জনগণের রায় কোন দিকে যায় তা দেখতে অপেক্ষা করতে হবে 4 মে পর্যন্ত। তনুশ্রী বন্দ্যোপাধ্যায়, আকাশবাণী সংবাদ, পূর্ব বর্ধমান। ভোটার তালিকায় নাম বাদ পড়াকে কেন্দ্র করে বিভিন্ন জেলা থেকে প্রতিবাদ বিক্ষোভের খবর পাওয়া গেছে। কোচবিহারের ঘুঘুমারি, দিনহাটার বিভিন্ন এলাকা, ঘোকসাডাঙ্গাতে গতকাল পথ অবরোধে সামিল হন স্থানীয় বাসিন্দারা। ফালাকাটা মাথাভাঙা রাজ্য সড়ক 4 ঘণ্টা অবরুদ্ধ থাকে। দক্ষিণ 24 পরগনার জয়নগরে গড়দেওয়ানি পঞ্চায়েতের বামনের চকে বেলে রোড অবরোধ করেন নাম বাদ পড়া ভোটাররা। উত্তর 24 পরগনার মিনাখা, হুগলির খানাকুল, গোঘাটেও বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। মালদার রতুয়া, কালিয়াচকেও একই চিত্র নজরে আসে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। কলকাতার গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড জিআরএসি 3টি অত্যাধুনিক যুদ্ধজাহাজ নৌবাহিনীকে হস্তান্তর করেছে। দুনাগিরি, সংশোধক এবং আগ্রে এই 3টি জাহাজ সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত হয়েছে। দুনাগিরি নির্দিষ্ট লক্ষ্যে ক্ষেপণাস্ত্রের আঘাত হানতে সক্ষম, সংশোধক মূলত উপকূল ও অন্য স্থানে সমীক্ষার কাজ করবে, শত্রুপক্ষের ডুবোজাহাজ ধ্বংস করতে সক্ষম আগ্রে। এই নিয়ে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স 80টি রণতরী নৌবাহিনীর হাতে তুলে দিল। চলতি অর্থবছরের শেষ দিনে আজ রাজ্য সরকার সব ট্রেজারি এবং পে অ্যান্ড অ্যাকাউন্ট অফিস খোলা রাখার নির্দেশ দিয়েছে। চলতি অর্থবর্ষ সংক্রান্ত বিল ও অ্যাডভাইস আজ বিকেল 4টে পর্যন্ত গ্রহণ করা হবে। পাশাপাশি আজ মধ্যরাত পর্যন্ত সরকারি রসিদ গ্রহণ করা হবে। অনুকূল বায়ুপ্রবাহ এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশের কারণে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং বাঁকুড়ায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে গত সন্ধ্যার পর কলকাতা সহ বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির ফলে আজ তাপমাত্রা আবার কিছুটা কমেছে। আলিপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 23 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.6 ডিগ্রি কম। আজকের প্রসঙ্গের এবারের বিষয়, গ্রামীণ যুবকদের নতুন আয়ের উৎস হয়ে উঠছে উন্নত জাতের মুরগি পালন। এই নিয়ে হুগলি কৃষি বিজ্ঞান কেন্দ্রের কৃষি সম্প্রসারণ বিভাগের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর সৈকত সাহার সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। দেশের অন্যান্য অংশের সঙ্গে আজ এ রাজ্যেও নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে মহাবীর জয়ন্তী পালিত হচ্ছে। শেষ জৈন তীর্থঙ্কর ভগবান মহাবীরের জন্মজয়ন্তীতে জৈন মন্দিরগুলি আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফার জন্য মনোনয়ন প্রক্রিয়া শুরুর প্রথম দিনেই 78টি মনোনয়ন জমা পড়েছে। এসআইআর এর আওতায় বিবেচনাধীন থেকে নিষ্পত্তি হওয়া ভোটারদের পঞ্চম অতিরিক্ত তালিকা প্রকাশিত হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ একদিনের সফরে গুজরাট যাচ্ছেন। সেখানে 19,806 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। কেন্দ্রীয় সরকার 2027 সালের জনগণনার প্রথম পর্বে জিজ্ঞাসা করার জন্য 33টি প্রশ্নের একটি তালিকা প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফা ও তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের জন্য গতকাল বিজ্ঞপ্তি জারি হয়েছে। ত্রিপুরার আসন্ন ধর্মনগর বিধানসভা উপনির্বাচনের আগে 85 বছরের বেশি বয়সী ভোটার এবং ভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের জন্য ঘরে ঘরে ভোট গ্রহণ আজ থেকে শুরু হচ্ছে। দেশজুড়ে আজ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে মহাবীর জয়ন্তী পালিত হচ্ছে। ইরান দ্রুত সংঘর্ষ বিরতি চুক্তিতে রাজি না হলে সে দেশের শক্তিকেন্দ্র ও গুরুত্বপূর্ণ পরিকাঠামোগুলিতে বড় হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের শীতল দেবী 2025 বর্ষের প্যারা আর্চার সম্মানে সম্মানিত হয়েছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ একদিনের সফরে গুজরাট যাচ্ছেন। সেখানে 19,806 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ, সড়ক, পরিবহন ও হাইওয়ে, রেল মন্ত্রকের প্রায় 10,921 কোটি টাকার প্রকল্প। এছাড়াও এই তালিকায় রয়েছে নগর উন্নয়ন, জলসম্পদ ও সরবরাহ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, পর্যটন বিভাগের প্রায় 8,886 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প। এছাড়াও গান্ধীনগরে সম্রাট সম্প্রতি জাদুঘরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সানন্দ ও আহমেদাবাদে সেমিকন প্ল্যান্টেরও উদ্বোধন করবেন তিনি। একটি জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বিহার ও কর্ণাটক সফরে রওনা হবেন। সফরের প্রথম দিনে তিনি আজ বিহারের রাজগীরে নালন্দা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। আগামীকাল রাষ্ট্রপতি কর্ণাটকের তুমাকুরুর শ্রী সিদ্ধগঙ্গা মঠে ডক্টর শ্রী শ্রী শিবকুমার মহাস্বামীজির 119তম জন্মদিন এবং গুরুবন্দনায় অংশ নেবেন। কেন্দ্রীয় সরকার 2027 সালের জনগণনার প্রথম পর্বে জিজ্ঞাসা করার জন্য 33টি প্রশ্নের একটি তালিকা প্রকাশ করেছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে ভারতের রেজিস্ট্রার জেনারেল এবং জনগণনা কমিশনার মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ জানান, জনগণনা দুটি পর্বে পরিচালিত হবে। শ্রী নারায়ণ বলেন, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির দ্বারা চূড়ান্ত করা সময়সূচি অনুযায়ী প্রথম পর্বটি 1 এপ্রিল থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে পরিচালিত হবে। চলতি বছর 1 এপ্রিল থেকে 31 আগস্ট পর্যন্ত 15 দিন ব্যাপী সেলফ এনুমারেশন পরিচালিত হবে বলে তিনি জানান। প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে সেলফ এনুমারেশন সম্পন্ন করার পর 30 সেপ্টেম্বর পর্যন্ত 30 দিনব্যাপী বাড়ির তালিকা তৈরির কর্মসূচি পরিচালিত হবে। সেলফ এনুমারেশনের পোর্টালের নির্দেশিকা 16টি ভাষায় লেখা থাকবে। জনগণনার দ্বিতীয় পর্বে জাতিগত গণনা হবে বলে শ্রী নারায়ণ উল্লেখ করেন। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে প্রথম দফায় 152টি আসনে ভোট গ্রহণের জন্য গতকাল বিজ্ঞপ্তি জারি হয়েছে। এর সঙ্গেই শুরু হয়েছে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া। মনোনয়ন পর্বের প্রথম দিনে গতকাল মোট 78টি মনোনয়ন জমা পড়েছে। নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী প্রথম দিনে সর্বাধিক মনোনয়ন জমা পড়েছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার, মহিষাদল এবং নন্দীগ্রাম কেন্দ্রে। এই 3 কেন্দ্রেই 3টি করে মনোনয়ন জমা পড়েছে। এছাড়াও পশ্চিম মেদিনীপুরের খড়গপুর কেন্দ্রেও 3টি মনোনয়ন জমা পড়েছে। 6 এপ্রিল পর্যন্ত প্রার্থীপদ দাখিল করা যাবে। পরদিন জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 9 এপ্রিল। প্রথম দফায় আগামী 23 এপ্রিল ভোট নেওয়া হবে। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল নন্দীগ্রাম কেন্দ্র থেকে তাঁর মনোনয়ন দাখিল করেছেন। হলদিয়ায় মহকুমা শাসকের দফতরে প্রার্থীপদ দাখিল করেন তিনি। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, দলের নেতা দিলীপ ঘোষ প্রমুখ। দ্বিতীয় দফায় 142টি আসনে নির্বাচন হবে 29 এপ্রিল। এই পর্বের জন্য বিজ্ঞপ্তি জারি হবে আগামী 2 এপ্রিল। ভোট গণনা 4 মে। তামিলনাড়ুতেও গতকাল নির্বাচনের বিজ্ঞপ্তি জারির প্রথম দিনেই বিভিন্ন দলের নেতৃবৃন্দ সহ বেশ কয়েকজন রাজনীতিবিদ তাদের মনোনয়ন জমা দিয়েছেন। ভিসিকের নেতা ও বর্তমান সাংসদ থোল থিরুমাভালাভান কাট্টুমানার কোইল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিজেপি ওই রাজ্যে এখনও প্রার্থীদের নাম ঘোষণা করেনি। এই রাজ্যে প্রার্থীপদ দাখিলের শেষ তারিখ 6 এপ্রিল। পরদিন জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 9 এপ্রিল। আগামী 23 এপ্রিল রাজ্যের 234টি আসনেই ভোট গ্রহণ হবে। গণনা 4 মে। ত্রিপুরার আসন্ন ধর্মনগর বিধানসভা উপনির্বাচনের আগে 85 বছরের বেশি বয়সী ভোটার এবং ভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের জন্য ঘরে ঘরে ভোট গ্রহণের সমস্ত প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে মহকুমা প্রশাসন। মহকুমা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসার দেবযানী চৌধুরী জানিয়েছেন, ঘরে ঘরে ভোট গ্রহণ প্রক্রিয়া আজ থেকে শুরু হয়ে 2 এপ্রিল পর্যন্ত চলবে। নির্বাচনী প্রক্রিয়া স্বচ্ছতা নিশ্চিত করতে ভোট গ্রহণ চলাকালীন প্রতিটি ভোট গ্রহণ দলের সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা থাকবেন। এই প্রক্রিয়াটি পরিচালনার জন্য মোট 8টি দল গঠন করা হয়েছে বলে রিটার্নিং অফিসার জানিয়েছেন। উল্লেখ্য, ধর্মনগর বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে 9 এপ্রিল। গণনা 4 মে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে বাম চরমপন্থা প্রভাবিত অঞ্চলগুলি উন্নয়নের মুখ দেখছে। যারাই হাতে অস্ত্র তুলে দেবে, কঠোরভাবে সরকার তাদের মোকাবিলা করবে বলে শ্রী শাহ জানান। লোকসভায় গতকাল সংবিধানের 193 বিধির আওতায় বাম চরমপন্থা থেকে দেশকে মুক্ত করার প্রচেষ্টা নিয়ে আলোচনায় অংশ নেন তিনি। শ্রী শাহ বলেন, 12টি রাজ্যে মাওবাদী কার্যকলাপের জেরে আইন শৃঙ্খলার অবনতি হয়েছিল। 20,000 মানুষ প্রাণ হারিয়েছিলেন। 12 কোটি মানুষ দীর্ঘদিন উন্নয়নের কোনো সুবিধা না পাওয়ায় চরম অসুবিধার মধ্যে দিন কাটিয়েছে। 2014 সালের পর মাওবাদী মুক্ত দেশ গঠনে নরেন্দ্র মোদী সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, সংশ্লিষ্ট অঞ্চলগুলিতে 596টি নতুন থানা তৈরির মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 2024 থেকে 2026 মার্চ পর্যন্ত 700-ও বেশি মাওবাদী নিরাপত্তা বাহিনীর অভিযানে মারা পড়েছে। ছত্তিশগড়ের বস্তার অঞ্চলে নকশালপন্থা নির্মূল হওয়ার পথে। आज बस्तर से नक्सलवाद लगभग समाप्त हो चुका है। हर गांव में एक स्कूल बनाने की मुहिम चली। बस्तर के अंदर हर गांव में राशन की दुकान खोलने की मुहिम चली। हर तहसील पंचायत में पीएससी सीएससी बने, इनके आधार कार्ड बने, राशन कार्ड बने, 5 किलो अनाज मिल रहा है। लाल आतंक का परछाई वहां पड़ा था, इसलिए विकास नहीं पहुंचा था। आज परछाई हट गई है और बस्तर विकसित हो रहा है। मान्यवर,
আজকের প্রসঙ্গের এবারের বিষয়, গ্রামীণ যুবকদের নতুন আয়ের উৎস হয়ে উঠেছে উন্নত জাতের মুরগি পালন। এই নিয়ে হুগলি কৃষি বিজ্ঞান কেন্দ্রের কৃষি সম্প্রসারণ বিভাগের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর সৈকত সাহার সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। দেশজুড়ে আজ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে মহাবীর জয়ন্তী পালিত হচ্ছে। শেষ জৈন তীর্থঙ্কর ভগবান মহাবীরের জন্মজয়ন্তীতে জৈন মন্দিরগুলি আলোর মালায় সাজিয়ে তোলা হয়েছে। জৈন সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ এই উৎসবে বিশেষ প্রার্থনা, প্রসাদ বিতরণ এবং শোভাযাত্রার আয়োজন করা হয়ে থাকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মহাবীর জয়ন্তী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। অহিংসা, সত্য, অস্তেয় অর্থাৎ চুরি না করা, ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ বা অনাসক্তি মহাবীরের এই 5টি আদর্শ অনুসরণের জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ইরান দ্রুত সংঘর্ষ বিরোধী চুক্তিতে রাজি না হলে সেদেশের শক্তিকেন্দ্র ও গুরুত্বপূর্ণ পরিকাঠামোগুলিতে বড় হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, প্রয়োজনে ইরানের খার্ক দ্বীপের জ্বালানি রফতানি হাবের দখল নিতে পারে মার্কিন সেনা। পাল্টা ইরানও হুমকি দিয়েছে তাদের ভূখণ্ড দখলের চেষ্টা হলে পারস্য উপসাগরে বিস্ফোরক বিছিয়ে দেওয়া হবে। এরই মাঝে ইরানের লাগাতার হামলা বজায় রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের একটি তৈল শোধনাগার। কুয়েতের একটি জল ও বিদ্যুৎ কেন্দ্রেও হামলা চালিয়েছে ইরান। ইরানের উপর হামলায় ব্যবহৃত হওয়া মার্কিন বিমানগুলির জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে স্পেন। যৌথভাবে ব্যবহৃত সেনা ঘাঁটিগুলিও আমেরিকা আর ব্যবহার করতে পারবে না বলে এর আগে জানিয়েছিল। নতুন নির্দেশে সেই পরিধি আরও বাড়ল। এর ফলে মধ্যপ্রাচ্যে যাওয়ার জন্য মার্কিন সামরিক বিমানগুলি আর স্পেনের আকাশসীমায় প্রবেশ করতে পারবে না। আইপিএল ক্রিকেটে পাঞ্জাবের যাদবেন্দ্র সিং ক্রিকেট স্টেডিয়ামে আজ পাঞ্জাব কিংস গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। অন্যদিকে গতকাল গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস চেন্নাই সুপার কিংসকে 8 উইকেটে হারিয়ে দিয়েছে। ছত্তিশগড়ে খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসের 7ম দিনে আজ একাধিক খেলা রয়েছে। তীরন্দাজি এবং ফুটবলের ম্যাচগুলি হবে রায়পুরে, সরগুজাই হবে কুস্তির খেলাগুলি। 17টি সোনা ও 6টি রৌপ্য পদক জিতে পদক তালিকায় বর্তমানে শীর্ষে রয়েছে কর্ণাটক, দ্বিতীয় স্থানে রয়েছে ওড়িশা, তৃতীয় স্থানে অরুণাচল প্রদেশ। ভারতের শীতল দেবী 2025 বর্ষের প্যারা আর্চার শিরোপায় সম্মানিত হয়েছেন। ওয়ার্ল্ড আর্চারির তরফে এই ঘোষণা করা হয়েছে। জম্মু কাশ্মীরের 19 বছর বয়সী এই ক্রীড়াবিদ সম্প্রতি বিশ্ব প্যারা আর্চারি চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয় করেছেন। এবার তার মুকুটে যুক্ত হল নয়া পালক। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ একদিনের সফরে গুজরাট যাচ্ছেন। কেন্দ্রীয় সরকার 2027 সালের জনগণনার প্রথম পর্বে জিজ্ঞাসা করার জন্য 33টি প্রশ্নের একটি তালিকা প্রকাশ করেছে। দেশ জুড়ে আজ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে মহাবীর জয়ন্তী পালিত হচ্ছে। খবর শেষ হলো।